প্রধান উপদেষ্টা সিসি বৈঠকের বিষয়বস্তু খোলাসা করার দাবি বিএনপির। জাতীয় আগে অন্য কোনো ভোটের প্রশ্ন নেই সাফ জানালেন নেতারা। আগে স্থানীয়র দাবিতে অনড় জামাত। মোটামুটি সব দলই একমত, যদি তাই হয় এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা অসম্ভব। তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তো কোনো সুযোগই নাই। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। মত দ্বিমতে আটকে আছে ঐক্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ নানা বিষয়ে বিপরীতে অবস্থানে দলগুলো। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচার তৈরির শঙ্কা কমিশনের। আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি, আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যবদ্ধ বুঝতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাতানো ভোট করে অর্থ আত্মসাৎ সাবেক সিসি নুরুল হুদার অভিযোগ কৌশলের। রাষ্ট্রদ্রোহিতা মামলার বাদী হতে পারে না ব্যক্তি, দাবি আসামি পক্ষের। আরও 4 দিনের রিমান্ড। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে 27 কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআই। রাষ্ট্রীয় অর্থ লুটপাট ও খতিয়ে দেখছে দুদক। বরাদ্দের কারণ খুঁজে বের করার পরামর্শ। বিগত সরকারের আপত্তির কারণে পালন করা যায়নি সামাজিক ব্যবসা দিবস। 15তম আয়োজনে প্রধান উপদেষ্টা। সংঘাতময় বিশ্বে স্বার্থপরতায় এড়িয়ে নতুন পৃথিবী গড়ার আহ্বান। উড্ডয়নের পরই বিমানের ইঞ্জিনে ত্রুটি, পাইলটের দক্ষতায় বাঁচল 1.5 শতাধিক প্রাণ। শাহজালালে 1 বছরে 20টি বার্ডহিট, বাড়ছে আতঙ্ক, ঠেকাতে এখনই ব্যবস্থার আহ্বান। এবং ভরা মৌসুমে ধানের বাড়তি দরের অজুহাতে চালের দাম বৃদ্ধি, কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। কোম্পানি, মিলার সিন্ডিকেট আর মজুতের প্রবণতাকে দুষছেন পাইকাররা। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দিক নির্দেশনা থাকতে পারে বৈঠকটিতে। জাতীয়র আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই মন্তব্য করে সাহলাল উদ্দিন বলেন, 17 বছর স্থানীয় নির্বাচনের দাবিতে সংগ্রাম করেনি জনগণ। বিএনপির অন্য নেতারা বলেন, রমজানের আগেই ভোট দিয়ে নজির স্থাপন করতে পারে সরকার। লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা তুঙ্গে। ভোটের দিনক্ষণ ঘোষণার দাবি উঠেছে বিভিন্ন দল থেকে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আলোচনার বিষয়বস্তু জানায়নি কোনো পক্ষই। এই বৈঠকের আলোচনা জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের সুযোগ নেই। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত, যদি তাই হয় এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব। তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তো কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোনো অভ্যুত্থান করি নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি জানান, দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপি এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি, সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নয়, দেশের সব প্রতিষ্ঠানই পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শিক্ষা কমিশন হওয়া দরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় রাগে স্থানীয় নির্বাচনের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নিশ্চিত করতে হলে জাতীয় রাগে স্থানীয় ভোট হওয়া উচিত। মৌলিক সংস্কার নিয়ে মতানৈক্যের বিষয়ে তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের অবসান হলেও মৌলিক সংস্কার নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। শুক্রবার সকালে মৌলভীবাজারে গিয়ে এই নিয়ে কথা বললেন জামায়াতে ইসলামীর আমির। জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের স্বজনদের সঙ্গে দেখা করতে যান ডাক্তার শফিকুর রহমান। এ সময় মৌলিক সংস্কারের বিষয়ে মতানৈক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। পরে বিকেলে সিলেটের বন্দরবাজার এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। এদিকে গাজীপুরে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এ সময় দ্রুত জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দৃশ্যমান করার দাবি জানান রফিকুল ইসলাম। শামিমা শাম্মী, সময় সংবাদ। দুদক জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে ঐক্য তৈরি হলেও মৌলিক বিষয়ে বিপরীতমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো। আনুপাতিক উচ্চকক্ষ, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে স্বাধীন কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো বিষয়ে আপত্তি রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তবুও পূর্ণাঙ্গ ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে আশাবাদী ঐকমত্য কমিশন। তবে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নের পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানীর। হাসান ওয়ালির রিপোর্ট। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো ব্যবস্থা আমূল পরিবর্তনের। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অক্টোবরের প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 166টি সুপারিশের বিষয়ে মতামত দেওয়া 33টি রাজনৈতিক দলের সঙ্গে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করে কমিশন। 2 জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। এসব আলোচনায় স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম উপাদান হিসেবে বিবেচিত 70 অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়াও বিরোধী দল থেকে জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে আনুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো অন্যান্য মৌলিক সংস্কারে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। দ্বিতীয় দফার দীর্ঘ আলোচনায় এনসিসির পরিবর্তিত নাম, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবেও সায় নেই বিএনপি সহ কয়েকটি দলের। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর মেয়াদ মানার শর্ত হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বাদ দেওয়ার দাবি বিএনপির। অনেকের কাছে এটা ভাবাও কঠিন। যদিও জুলাইয়ের মধ্যে ঐকমত্য তৈরি করে সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার। কতগুলো আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে সংবিধানের সংশোধন করে, পঞ্চদশ সংশোধনে যেমন দমন পীড়নের মাধ্যমে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তো আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি, আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই, আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যমত্য বুঝতে পারবো। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সমঝোতার মধ্য দিয়ে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নেই জোর দেওয়া উচিত। এক্ষেত্রে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার পরামর্শ তার। সমঝোতায়
দুই পক্ষের মধ্যে যদি আপনি ছাড় না দেয় তাহলে তো এটা হবে না। অ্যাপ্রোচটা থাকতে হবে যে সবই হবে না, কিছু হইলেও আমি কিছু নিয়েই চলার পক্ষে, সামনে এগোনোর পক্ষে। সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছর রমজান অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর গতি এসেছে ঐকমত্য কমিশনের সংলাপে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রহসনের নির্বাচন করা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাবেক সিইসি KM নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন নুরুল হুদা, প্রতারণা করেছেন ভোটারদের সঙ্গেও। আর আসামি পক্ষের আইনজীবীর দাবি, ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহিতা মামলার বাদী হতে পারেন না। নতুন ধারাগুলো যুক্ত করা হয়েছে কেবলই জামিন আবেদন খারিজ করার চেষ্টা হিসেবে। শুক্রবার বিকেল 3:30 ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা আগে থেকেই ছিলেন রিমান্ডে। তদন্তের স্বার্থে বাড়তি রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ফের আদালতে হাজির করা হয় তাকে। নতুন করে যুক্ত করা হয় রাষ্ট্রদ্রোহিতা সহ 3টি ধারা, চাওয়া হয় 10 দিনের রিমান্ড। শুনানিতে রাষ্ট্রপক্ষের নানান যুক্তি খণ্ডন করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। বলেন, আইন অনুযায়ী ব্যক্তি কখনো রাষ্ট্রদ্রোহিতার মামলার বাদী হতে পারেন না, তাই নতুন ধারাগুলো যুক্ত করা হয়েছে কেবলই জামিন আবেদন খারিজ করার চেষ্টা হিসেবে। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই। এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন সাবেক সিইসি নুরুল হুদা, ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন এমন দাবি করে জানান তার রিমান্ড আবেদন, যার প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ফ্যাসিস্ট হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। এর আগে গত 23 জুন নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। একই মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল রয়েছেন 3 দিনের রিমান্ডে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে 27 কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআই। আছে 35 কোটি টাকার এফডিআরও। এমন প্রমাণ মেলায় সব নথি তলব করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে সংস্থাটি খতিয়ে দেখছে সিআরআই এর রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী মতের বিরুদ্ধে অপপ্রচার ও সরকারি অর্থ লুটপাটই ছিল সিআরআই এর মূল কাজ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক, যদিও বাস্তবে অস্তিত্ব মেলেনি। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। তবে ব্যাংক অ্যাকাউন্টে 35 কোটি টাকার এফডিআর সহ ব্যাংক লেনদেনের তথ্য পায়। এরপর গেল কয়েক মাস ধরে দুদকের অনুসন্ধানে মিলেছে 27 কোটি 63 লাখ টাকা 24 ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণের প্রমাণ, যার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, সিআরআইয়ের উচ্চ পদে জয়, পুতুল, ববি থাকায় যুবকদের দক্ষতা বৃদ্ধির নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থে কনসার্ট সহ নানাভাবে নয়ছয় করে, যা খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধানকারী দল। বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক মনে করেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা কিংবা সরকারি অর্থ বরাদ্দের নেপথ্যের কারণগুলো বের করতে হবে দুদককে। রাজনৈতিক এজেন্ডা তাদের যেটা ছিল সেইটা বাস্তবায়নের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো তখনকার আওয়ামী লীগ শাসকের সংশ্লিষ্ট ছিল। এখন এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা অনুদান দিয়েছে, তারা এই অনুদানটা কি অনুদান হিসেবে দিয়েছে না কমিশন হিসেবে দিয়েছে, তার বিনিময়ে তারা কি ফায়দা পেয়েছে, এইটাই দুদকের খুঁজে বের করার দরকার, এবং তাহলেই এখানে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা যাবে। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আসা অর্থের উৎস অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়নের মূল মন্ত্র হল সামাজিক ব্যবসা। বর্তমানে সংঘাতময় বিশ্বে স্বার্থপরতা এড়াতে পারলেই নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব। সাফারে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টর ইউনূস। বলেন, বিগত সরকারের আপত্তি থাকায় এতদিন দিবসটি পালন করা সম্ভব হয়নি। সাভারের জিরাবতে প্রথমে জাতীয় সঙ্গীত ও পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় সামাজিক ব্যবসা দিবস পালনের অনুষ্ঠান। শুক্রবার প্রথম দিনের আয়োজনে অংশ নেন ৩৮টি দেশের শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, বিশ্বব্যাংকের কর্মকর্তা ও কয়েকজন সফল বিদেশি উদ্যোক্তা। উদ্বোধনী বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত সরকারের আপত্তি থাকায় সামাজিক ব্যবসা দিবস পালন করা সম্ভব হয়নি। This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. But we are not allowed to hold this. So this is the first time we are holding Social Business Day in this facility. বর্তমান বিশ্ব স্বার্থপরতা দিয়ে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভুল পথে চলার এই যাত্রা ধ্বংসের মাধ্যমে শেষ হবে। এই অবস্থায় অনুদানের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। We say selfishness is very much in us. Message is we are on the wrong path. If we keep on pursuing this path, all we end up with massive disaster. It's not something we have to overnight destroy everything. You're just slowly moving in a different direction, that's all. পরে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব, বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা। ধামরায় বসেছে 15 দিন ব্যাপী মেলা, দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। 154 যাত্রী ও 7 জন ক্রু নিয়ে উড্ডয়নের 21 মিনিট পরেই করতে হয় জরুরি অবতরণ। সকালে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 2500 ফুট উচ্চতায় পাখির আঘাতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের কয়েক ঘন্টা পর যাত্রীদের নতুন ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে বিমান। বিশেষজ্ঞরা জানান, গত 1 বছরে বিমানবন্দরে কমপক্ষে 20টি বার্ড হিটের ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। গত 12 জুন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। প্রাণ হারান 241 যাত্রী। বোয়িং 787-800 ড্রিমলাইনার মডেলের বিমানটি বার্ড হিট সহ নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়। এই ঘটনার 15 দিন যেতে না যেতেই বাংলাদেশে দুর্ঘটনায় কবলে পড়ল একই প্রতিষ্ঠানের বিমান। শুক্রবার সকাল 8:38 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বোয়িং 373-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত BG584 ফ্লাইটটি ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। উড্ডয়নের 21 মিনিট পর 8:59 মিনিটে 2500 ফিট ওপর থেকে বিমানবন্দরের বে 14 নম্বরে পার্ক করা হয় বিমানটি। 154 যাত্রী এবং 7 জন ক্রু নিরাপদে অবতরণ করেন। স্টেশন ম্যানেজার জানান, বার্ড হিটের কারণেই এ সমস্যা। 12:15 নামবে অলরেডি চলে আসতেছে, আমাদের ফ্লাইটটা চলে আসতেছে। সোয়াকটাই যাবে, এটা বাস হিট করছে তো, এটা তো আমরা জানবো না। বিশেষজ্ঞরা বলছেন 2500 ফিট ওপর থেকে জরুরি অবতরণ খুবই বিপজ্জনক। 4 ঘন্টার ফ্লাইটের ফিউয়েল আছে এই এয়ারক্রাফটের মধ্যে। ফুল বেলি ফিউয়েল নিয়ে একটা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে না। নর্মালি এটা আকাশে বার্ন করে অথবা যে ফিউয়েলটাকে জেটিসন করে। তো
তো যেটাই পাইলট করেছেন এটা একটা রিমার্কেবল বিষয়। 1 বছরে ঢাকা বিমানবন্দরে 20টির বেশি বার্ড হিটের ঘটনা ঘটেছে। এ কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এটা বার্ড হিটের ফলে ফ্যান ব্লেড 3টে ড্যামেজড হয়েছে। এখন টেকনোলজি অ্যাভেলেবল এবং সেটা নাকি ঢাকা এয়ারপোর্টে আছে, কি নষ্ট হয়ে আছে। তো এটা অত্যন্ত অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার। সিভিল এভিয়েশন এটা অত্যন্ত সিরিয়াসলি এটাকে নিতে হবে। ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে বার্ড হিট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 5 দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন সফর নিয়ে ব্রিফ করছেন তিনি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের সভা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কতগুলো চীনের জেলা, অর্থাৎ আপনার বাইরে, শহরের বাইরে, যেটাকে আপনার ওনাদের যে জেলা দেখতে গিয়েছিলাম, গ্রাম দেখতে গিয়েছিলাম আমরা, এবং আমরা আপনার আজকে কমিউনিটি দেখতে গিয়েছিলাম সিয়াম শহরেই। আমরা অভিভূত হয়েছি যে এই কয়েক বছরের মধ্যেই চীন একেবারে একটা অত্যন্ত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শক্তি দিয়ে। এবং প্রেসিডেন্টের নামটা বলেন। এবং আপনারা জানেন যে শি জিনপিংয়ের নেতৃত্বে আপনারা চীন আজকে অনেক চমৎকার একটা উচ্চতায় পৌঁছেছে, যে উচ্চতা আমি মনে করি যে বাংলাদেশে শুধু নয়, সমগ্র বিশ্বের যে একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন। এবং একটা পার্টির মধ্যে, পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্যে, পলিটিক্যাল ডায়ালগের জন্যে একটা MOU করারও আলোচনা হয়েছে। পুরোটা আমরা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। 2 সপ্তাহ ধরে অস্থির দেশের চালের বাজার। সরবরাহ সংকট না থাকলেও কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। দাম বৃদ্ধির জন্য কর্পোরেট ও মিলার সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকাররা। তবে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা লুটছে। ধানের দাম বৃদ্ধির হিসাব কষে এমন পাল্টা অভিযোগ তুলেছে চালকল মালিকদের শীর্ষ সংগঠন। সবকিছুর দামই যে যার মতো করে যেভাবে বাড়ানো বাড়াইতেছে। আমরা একদম লাস্ট পর্যায়ে, আমাদের তো কিছু করার থাকে না। টোটাল বাজার ব্যবস্থাপনা এটার জন্য রেসপন্সিবল। তাই ভরা মৌসুমে কেন চালের দাম বাড়লো? আমার প্রশ্ন হলো কেন বাড়লো? দাম নিয়ে এমন প্রশ্নের উত্তর না মিললেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 6 থেকে 8 টাকা বেশি দিয়ে চাল কিনতে বাধ্য হচ্ছেন অসহায় ভোক্তা। ম্যাক্সিমাম লোকের সীমিত আয়, তাদেরকে জীবন নির্বাহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে চালের দাম বৃদ্ধির মাসুল কি শুধু ঢাকার ক্রেতারাই গুনছেন? গত সপ্তাহে দিনাজপুরে যে মানের মিনিকেট বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, বর্তমানে তা ঠেকেছে 72 টাকায়। কেজিতে 8 টাকা পর্যন্ত বেড়েছে ব্রি28 নাজির শাইলের দামও। ময়মনসিংহেও 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মিল মালিকে মাল দেয় না, কিনে দেয়, দাম বাড়াইবে লিগা। তা এখানে কি কিছু করা আছে আরদারে বা দোকানদারের? আমাদের নাভিশ্বাস হয়ে গেছে, আমরা যারা ছোট ফ্যামিলি চলতে পারি না। বার্ডেন হয়েছে, কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য, বাজেট ফেল হয়ে যাচ্ছে। পর্যাপ্ত সরবরাহের পরও বাড়তি দামের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না স্বয়ং বিক্রেতারাও। চালদার শেষ হয়ে যায়নি, বারবার যদি আপনি ঘাটতি পড়ে তখন পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহ আছে, এটা আমরা দেখি। কিন্তু যে ব্যাপার সমস্যা যেটা হচ্ছে, বেশি মূল্যে কিনতে হচ্ছে। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণের উপায় কি? এমন প্রশ্নে পাইকাররা বলছেন, কর্পোরেট কোম্পানি ও মিল পর্যায়ে সরকারি অভিযান বাড়ালে কমে আসবে দাম। বড় বড় কোম্পানি হওয়াতে এখন টাকার বস্তা নিয়ে যাই মোকামে যাই ধান কিনতে, কাছে থেকে বেশি ধানের দাম তারাই বাড়াই গেছে। মিলগুলাতে এবং কর্পোরেট কোম্পানি মনিটরিং করা হয়, সেই ক্ষেত্রে হয়তো বাজারটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে মিল মালিকদের শীর্ষ সংগঠনের দাবি, খুচরা বিক্রেতাদের অতি মুনাফার বলি হচ্ছেন ভোক্তা। যুক্তি হিসেবে বলছেন, মোটা ধানের দাম কেজিতে বেড়েছে 1 টাকা, সেখানে চালের দাম বাড়তে পারে 70 পয়সা। আর চিকন ধানের দাম কেজিতে 2 টাকা বাড়ায় চালের দাম বাড়তে পারে সর্বোচ্চ 3 টাকা। কিন্তু খুচরা বাজারে মিলছে ভিন্ন হিসাব। বাজারে যেহেতু ধানের দাম 2 টাকা বেড়েছে, যে ধানটা, সেই ধানটা চালের দাম বাড়বে হলো 3 থেকে 3.25 টাকা আমাদের মিল রেটে।
কিন্তু এই থেকে ফায়দা নিয়ে 6 টাকা 7 টাকা 8 টাকা তাদের ক্যাশ মেমো চেক করলেই পাওয়া যাবে আসলে তারা কি দামে কিনছে। এদিকে চালের দাম বৃদ্ধির কারণ খুঁজতে হিলিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। অবৈধভাবে ধান মজুতের অভিযোগে 3টি গুদাম সিলগালা করার পাশাপাশি মামলা করেছে স্থানীয় খাদ্য বিভাগ। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা বাতিল করা না হলে প্রতিবাদে সেদিন থেকেই জুলাই বেহাত দিবস পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেয়া হয়নি, তাই সনদ আদায়ে 1 জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতরা অংশ নেবেন। হাদি বলেন, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি, তাই ঘোষণা বাতিল না হলে বেহাত দিবস পালন করা হবে। 16 জুলাই আবু সাইদ দিবস না করে সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণারও দাবি জানান তিনি। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও মেলার আয়োজন করা হয়। রথযাত্রা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় ঢল নামে ভক্তদের। উলুধ্বনি, শঙ্খ, গীতাপাঠ আর আরতি কীর্তন দিয়ে রাজধানীর স্বামীবাগের ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা, শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। ভক্তরা একে তীর্থযাত্রাও বলে থাকেন। জগন্নাথ দেব হচ্ছে জগতেরও নাথ, এবং মন্দিরে থাকলে পরে সাধারণ ভক্তদের কল্যাণ হয়, আর বাহিরে থাকলে পরে জনসাধারণের সকলের কল্যাণ হয়। রথযাত্রা এসে আমরা খুব ভালো লাগতো। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা বিশ্ব মানব ও সৃষ্টির মঙ্গল আর সমৃদ্ধির প্রার্থনা করেন। আমরা যেন পুণ্যজন্ম সবকিছুতে আমরা ভালো করতে পারি, সবাইকে ভালো রাখুক, জগৎকে ভালো রাখুক। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রথের রশি স্পর্শে পুণ্য লাভ হয়, তাই তো খালি পায়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা হাঁটছেন রথের সঙ্গে। এদিকে বর্ণাঢ্য আয়োজনে সাভারের ধামরাইয়ে শুরু হয় 400 বছরের পুরনো উপমহাদেশের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা। বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের থেকে উন্নত হয়েছে, সরকার এ নিয়ে আরও কাজ করছে। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরো ভালো পর্যায়ে নিতে পারবো বলে আমি আশা করি। উৎসব মুখর আবহে 37 ফুট উচ্চতার ঐতিহ্যবাহী যশোমাধবের রথে অংশ নেন অগণিত মানুষ। যে যা মনের বাসনা করে পূর্ণ হয়, সবাই আনন্দিত হয়, সবাই মঙ্গল প্রার্থনা করলাম। আমরা যে সামনে থেকে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক আনন্দ। ভাষায় বোঝানো যাবে না যে এতটাই ভালো লাগতেছে, মানে কষ্ট তারপরও অনুভব করা যাইতেছে যে না, আসি খুব তৃপ্তি পাইলাম। 5 জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় উৎসবই নয়, বরং এটি বর্তমানের পুরান ঢাকার ঐতিহ্য, মানুষ ও ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা হয়ে থাকে এটি এক ধরনের তীর্থযাত্রা, ঈশ্বরের সাথে মানুষের মিলন যাত্রা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।